যে উনি স্যাম্পলিং রেট 200 হার্টজ নিতেন, কাট অফ ফ্রিকোয়েন্সি ফর লো পাস ফিল্টার 11 হার্টজ ব্যবহার করেছেন, তার ফলে হয়েছে, এবং একটা নস ফিল্টার ব্যবহার করেছেন 60 হার্টজ। আর আমাদের দেশের জন্য যেখানে 50 হার্টজ সেখানে 50 হার্টজ নস ফিল্টার ব্যবহার করতে হবে। তো বেসিক কি কিছু জিনিস করেছেন সেটা আমরা দেখো। অ্যানালাইসিস অফ স্লোপ, অ্যামপ্লিটিউড, উইডথ অফ কিউআরএস। তাহলে যেই অ্যালগরিদম আমরা ব্যবহার করি না কেন, এটা হচ্ছে মূল কথা। আমরা কি করে বুঝবো যে আমরা কিউআরএসটা বের করতে চাই? তাহলে আমরা জানি কিউআরএস এর স্লোপ বেশি হতে হবে, বেশি হবেই যদি ডাটা কালেকশন ঠিক থাকে, তার অ্যামপ্লিটিউডও বেশি হবে, আর উইথ তো আমরা মোটামুটি জানি। তাহলে এই তিনটাকে আইডিয়া করে আমরা বের করতে চাই বা বের করা হয় কিউআরএসটা কোন জায়গায় আছে, পজিশনটা কোন জায়গায়, এবং তার অ্যামপ্লিটিউড, নর্মালাইজড অ্যামপ্লিটিউড কতটুকু। তো উনি কি কি ব্যবহার করেছেন? উনি লো পাস ফিল্টার, হাই পাস ফিল্টার, ডেরিভেটিভ, স্কোয়ারিং, ইন্টিগ্রেশন, অ্যাডাপটিভ থ্রেশোল্ডিং অ্যান্ড সার্চ ব্যাক প্রসিডিউর, এইগুলো অ্যালগরিদম উনি ব্যবহার করেছিলেন টু ফাইন্ড দ্য কিউআরএস, এবং এরপরে সবগুলো পাওয়া যায়। কারণ আমরা একটু আগে বলেছি যে কিউআরএস পেলে আমরা পি ওয়েভ, টি ওয়েভ, পিকিউ সেগমেন্ট, এসটি সেগমেন্ট সবগুলো বের করতে পারি। সেগুলো আমরা জানি যে পিকিউ সেগমেন্ট মোটামুটি 80 থেকে 100 মিলি সেকেন্ড হয়, এবং কিউআরএস এর শুরুর আগে থাকে বেশি। এরপরে যায় পি ওয়েভটা পাওয়া যাবে পিছন দিকে, যদি আমরা যাই কিউআরএস থেকে পিছন দিকে যদি যাই টাইমে পিছন দিকে, তাহলে আমরা দেখতে পাবো যদি ওখানে ছোট্ট একটা ওয়েভ থাকে, ওইটি হবে পি ওয়েভ, এবং তার ডিউরেশন মোটামুটি 70-80 মিলি সেকেন্ড। তাহলে আমি যদি 10-20 মিলি সেকেন্ডে কোনো একটা ওয়েভ পাই, তাহলে যে নয়, এটা কোনো ওয়েভ না। আবার যদি আমি মোটামুটি 60 পাই, তাহলে বুঝতে হবে যে এটা আমার পি ওয়েভ, যেরকম হওয়ার কথা ছিল সেরকম আসে না, অবশ্যই এটা পি ওয়েভ। তো আমরা এই জন্য আগে কিউআরএসটা ডিটেক্ট করলে বাকি সবগুলোকে খুঁজে পাওয়া যায়। আর একইভাবে কিউআরএস পেলে আমরা কিউআরএস থেকে যদি সামনে শেষ হয়ে সামনের দিকে আগাই, তাহলে আমরা পাবো এসটি সেগমেন্ট, সেটা আমরা জানি মোটামুটি 100 মিলি সেকেন্ড বা 150 মিলি সেকেন্ডের মধ্যে হয়। এবং এরপরে দেখা যায় টি ওয়েভ পাবো, সেটাও আমরা জানি যে মোটামুটি কতটুকু হয়। এই জন্য সার্চ ব্যাক প্রসিডিউর ইউজ করে। তাহলে উনি দেখুন, উনি লো পাস ফিল্টারের যে ইকুয়েশন দিয়েছে, আমার কিছু করার নাই, ওনার একটা ইকুয়েশন। তাহলে এটা ইন টার্মস অফ জেড ট্রান্সফর্ম হিসেবে দিয়েছে, কেমন? যে ট্রান্সফার ফাংশন অফ দি লো পাস ফিল্টার এইচ, না তোমরা তো জানোই যে ট্রান্সফার ফাংশন জেড মানে জেড ট্রান্সফর্মের, এটা হচ্ছে তার ইকুয়েশন। আর যদি আমরা রিয়েল লাইফে যেটা করি সেটা হলো নিচের ইকুয়েশনটা, which is a ডিফারেন্স ইকুয়েশন। ওকে, উনি এই ডিফারেন্স ইকুয়েশনটা ইউজ করে উনি ওনার লো পাস ফিল্টারটা ডিজাইন করেছিলেন। তো তুমি এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে এটা একটা মুখস্থের বিষয়, উনি কেন এটা নিয়েছিলেন। যুক্তি সবই আছে, যেটা আগের ভ্যালুটা, ইমিডিয়েট পরের ভ্যালুটা, হ্যাঁ এইগুলো নিয়েছে। তারপরে 1/32 32টা দিয়ে আগের ভ্যালুগুলো নিয়েছে, ডেরিভেটিভ নিয়েছে, এগুলো নিয়েছে। লজিক্যাল থেকে উনি সব ব্যাখ্যা এখানে নেই, বা কমন সেন্স থেকে দেখতে পারো যে ইয়েস, উনি আগের ভ্যালুগুলো ডেরিভেটিভও নিয়েছেন, পরের ভ্যালুগুলো নিয়েছেন, নিয়ে একটা আউটপুট বের করেছেন। তাহলে এখানে তুমি ক্যালকুলেট দেখতে পাবা এক্স এনও আছে, ওয়াই এনও আছে, তাই না? তাহলে এক্স এনটা কি? ডাটা ভ্যালু, ওয়াই এন মানে ডেরিভেটিভ ভ্যালু। তাহলে তুমি উনি কি নিয়েছেন? ডেরিভেটিভ ভ্যালু নিয়েছেন, সেকেন্ড ডেরিভেটিভ, আগের ডেরিভেটিভ ভ্যালুটাও নিয়েছেন, তার আগের ডেরিভেটিভ ভ্যালুটাও নিয়েছেন, আর বর্তমান ডাটারও একটা ফিল্টার করেছেন, করে তিনটাকে অ্যাড করে উনি সেট করেছেন দিস ইজ মাই লো পাস ফিল্টার। একইভাবে উনি হাই পাস ফিল্টার এভাবে চিন্তা করেছেন, অল পাস মাইনাস লো পাস ইজ দ্য হাই পাস ফিল্টার। এবং উনি দেখো যে ইকুয়েশন আমরা দিয়েছি, ইকুয়েশন নাম্বার 3, এইভাবে উনি হাই পাস ফিল্টার ডিজাইন করেছেন। আর যদি তুমি ইন টার্মস অফ ডিফারেন্স ইকুয়েশন লেখো, তাহলে ইকুয়েশন নাম্বার 4টা দেখো, এটাই হচ্ছে ওনার হাই পাস ফিল্টার। ওকে, আর হাই পাস ফিল্টার আউটপুটটা তুমি দেখো ইকুয়েশন নাম্বার 5-এ। ইকুয়েশন নাম্বার 5 বলছে যে হাই পাস ফিল্টারের আউটপুট কি ইকুয়েশন, অর্থাৎ তোমার ডাটাগুলো যখন ডিজিটাল থাকবে, এক্সএন এবং ওয়াইএন সব পাওয়া যাবে, ওয়াইএন তো পাওয়া যাবে না, ওয়াইএন গুলো ক্যালকুলেট করতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ আউটপুট। এইটা থেকে উনি তার হাই পাস ফিল্টারটা বের করেছেন। তারপরে উনি ডেরিভেটিভ অপারেটরটা কিভাবে ডিফাইন করেছেন, এখানে তুমি দেখো ইকুয়েশন নাম্বার 6।
ওকে, তাহলে এখানে দেখো ডেরিভেটিভ উনি নিয়েছেন সব ডেটা ভ্যালু থেকে, হুইচ ইজ লজিক্যাল, কোনো আগের ডেরিভেটিভ ইউজ করেন নাই। তুমি দেখতে পাচ্ছ 1/8 ব্যবহার করেছে, উদ্দেশ্য হচ্ছে যে 8টা ডাটা পয়েন্ট নিয়ে 8 পয়েন্ট অ্যাভারেজ করতে চেয়েছে। এর ফলে কি হয়েছে, কি পি ওয়েভ বা টি ওয়েভের যেগুলো ছিল সেগুলোকে সাপ্রেস করে ফেলেছে, বিকজ ওদের ডেরিভেটিভ ভ্যালু বেশি না, কিউআরএস এর ডেরিভেটিভ বেশি বলেই কিউআরএস এর ভ্যালুগুলো ডেরিভেটিভ ভ্যালুগুলো হাই হবে। তার মানে এখন আমরা হাই ভ্যালুগুলো খুঁজলে কিউআরএস পেয়ে যাবো। ওকে, তাহলে এখানে আমরা কি দেখলাম, উনি লো পাস ফিল্টার একটা ডিজাইন করেছেন। ইকুয়েশন আমরা ফিল্টার ফাংশন দেখলাম ইকুয়েশন 1-এ, আর নিউমেরিক্যাল ডিফারেন্স ইকুয়েশন দেখলাম ইকুয়েশন নাম্বার 2-তে। উনি হাই পাস ফিল্টার যেটা ট্রান্সফার ফাংশন তৈরি করেছিলেন সেটা ইকুয়েশন 3-তে আছে, আর তার তোমার তার ডেরিভেটিভ ভ্যালুটা আছে ইকুয়েশন 4-এ, আর টোটাল আউটপুট অফ দি হাই পাস ফিল্টারের ইকুয়েশন নাম্বার 5-এ আছে। ওকে, আর ডেরিভেটিভ উনি যেটা ইউজ করেছেন সেটা ইকুয়েশন নাম্বার 6-এ আছে। তার উনি লো পাস ফিল্টারিং করলেন, হাই পাস ফিল্টারিং করলেন, ডেরিভেটিভ নিলেন, এরপরে উনি স্কোয়ারিং করলেন ওই ডেরিভেটিভ ভ্যালুটাকে। তাহলে অবভিয়াসলি বুঝতে পারে এখানে আর বেশি কিছু লিখে নেই। ডেরিভেটিভের দুইটার উদ্দেশ্য, নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যাবে, আর স্মল ডিফারেন্স গুলো স্মল থেকে যাবে, বিগ ডিফারেন্স গুলো বড় হয়ে যাবে। এটা আমরাই চাই যাতে পরবর্তী অ্যালগরিদম বা ক্যালকুলেশনটা ইজিয়ার হয়। এরপর আবার ইন্টিগ্রেশন করেছেন। ইন্টিগ্রেশন ইকুয়েশনটা তুমি দেখো, ইন্টিগ্রেশনটা বেসিক্যালি দিস ইজ নাথিং বাট স্মুথিং। ইন্টিগ্রেশন মানে এখানে স্মুথ করেছে, বেসিক্যালি এ স্মুথ ফিল্টারিং। অনেকে এটাকে ফিল্টারিং বলে, উনি ইন্টিগ্রেশন বলেছেন, তাই আমরা বইও বলেছে, আমরা ইন্টিগ্রেশন হিসাবে দেখিয়েছি, উনি নিজে এটা ব্যবহার করছেন সরাসরি সেটাই। যদি উনি ইন্টিগ্রেশন বলেছেন, ইটস নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, বেসিক্যালি স্মুথিং। তাহলে উনি এটা, উনি যুক্তিটা হলো যে আগে যে আমরা যতগুলো ডেরিভেটিভ স্কোয়ার করেছি, এখানে যদি সাডেন নয়েজ থাকে সেটাকে যাতে মিনিমাইজ করা যায়, সেই জন্য উনি স্মুথিং বা ইন্টিগ্রেশন করেছে। তারপর অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিং সার্চ ব্যাক প্রসিডিউর, এটা আমরা লিখি না এখানে, এটা একটু জটিল, আমি কনসেপ্টটা বলি, পরে বই থেকে হয়তো তোমরা সংক্ষেপে একটু লিখে নিও, এত লম্বা লেখা পরীক্ষার মধ্যে আসলে সম্ভব না। অ্যাডাপটিভ থ্রেশহোল্ডিংটা যেমন আমি তোমাকে বলি, আগের যে অ্যালগরিদমেও কিন্তু থ্রেশহোল্ডিং বের করেছি। তাহলে ওরা একবার একটা সাইকেল নিয়েছে, ঠিক আছে, একটা সাইকেল নিয়ে থ্রেশহোল্ড সেট করেছে। কিন্তু তুমি রিয়েল লাইফে যদি যাও, যে মানুষ যেমন সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, হার্টের এরকম হতে পারে, ঠিক আছে, যে তার ভ্যালুটা পি কিউ আর এস চেঞ্জ হতে পারে বিভিন্ন কারণে, বিশেষ করে ডিজিজ হলে তো হতেই পারে। তাহলে আমরা আগেই যদি প্রথম সাইকেল থেকে যে কিউআরএস এর পিকটা পেলাম, সেটার উপর ভিত্তি করে যদি আমরা থ্রেশহোল্ড সেট করে ফেলি, তাহলে মেবি ইটস নট এ গুড ওয়ান। তাহলে আমরা যদি ডাইনামিক্যালি থ্রেশহোল্ড সেট করতে পারি, অর্থাৎ অ্যাডাপটিভ সেট করতে পারি, যে নেক্সট সাইকেলে যদি আমরা যাই, নেক্সট সাইকেলের পিক বের করলাম, তাহলে এটা যদি আগেরটার মতো হয়, ঠিক আছে, লজিক্যাল। পর থেকে যদি একটু কম বেশি হয়, তাহলে আমি থ্রেশহোল্ড একটু কম বেশি করে দিই। এইটা ছিল ওনার কনসেপ্ট। উনি যেভাবে একটা ইকুয়েশন দিয়েছিলেন, আমরা এখানে লিখি নাই, একটা কমপ্লেক্সিটি বের করেছেন, ডেরিভেটিভ বের করেছেন, একটা পিক বের করেছেন, ওটা একটা নাম দিয়েছেন, পরেরটা বের করেছেন, ওটাকে আবার একটা 1.6 তে মাল্টিপ্লাই করেছেন, যেটা কম্বাইন করেছেন, তারপর সার্চ করেছেন। তো বেসিক আইডিয়াটা হলো যে পিক ভ্যালু ইউআরএস যদি স্টেবল মানুষ হয় তাহলে একই থাকার কথা, অনেক সময় এটা নাও থাকতে পারে। যদি না থাকে তাহলে তো ডাইনামিক্যালি বা প্রত্যেক সাইকেলে সেট করা যেতে পারে। আবার তুমি যদি প্রত্যেক সাইকেলে সেট করো, আগের সাইকেলে কি ছিল বাদ দাও, সেটাও ঠিক হবে না। কারণ মানুষের এরকম হয় না যে সাডেনলি মৃত্যু হতে পারে, কিন্তু সাডেন কোনো চেঞ্জ হয় না, স্লোলি চেঞ্জ হয়। তাহলে আমাদের থ্রেশহোল্ড যদি আগের ইসি সাইকেল থেকে একটা আমরা বের করে থাকি, পরের সাইকেলেও যদি আমরা তাহলে বের করি, এই দুটা যদি আমরা নেই, এই দুটা নিয়ে আমরা যদি থ্রেশহোল্ড সেট করি, which makes sense। যদি সাডেন বড় বেশি হয়ে যায় সেটাও নিব না, সাডেন যদি কমে যায় সেটাও নিব না, যদি খুব কাছাকাছি থাকে তাহলে এই দুটোর একটা অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ নিব। উনি বোধহয় 1.6 আর 1.1 নিয়েছিলেন এরকম, যে আমি স্লাইটলি চেঞ্জ হলে স্লাইটলি চেঞ্জ করবো, কিন্তু কোনো বিগ চেঞ্জ হলে ওটা নিব না, ওটা সামথিং রং। এভাবে উনি প্রত্যেক ইসিজি সাইকেলে অ্যাডাপটিভ থ্রেশহোল্ড সেট করে আবার আগের জায়গায় ফিরে যেতেন, যে থ্রেশহোল্ড সেট করলাম, এবার আমি পিছন দিক থেকে আবার ক্যালকুলেশন শুরু করব,
করে কিউআরএস বের করব। ওকে, সার্চ ব্যাক প্রসিডিউর কিন্তু ওই আগের মতোই, অন্যরা যেটা করেছে। অর্থাৎ আমি যখন কিউআরএস বের করে ফেললাম, পিক বের করে ফেললাম, ঠিক আছে, থ্রেশহোল্ড বের করলাম, পিক বের করলাম, থ্রেশহোল্ড বের করলাম, তাহলে আমরা কি জানি যে থ্রেশহোল্ড বের করার পরে পরপর 8টা, যেহেতু আমার হার্টবিট অ্যাবাউট 100 হার্টসের বেশি হবে না, তাহলে আমার 10 মিলি সেকেন্ড করে ডিলে আছে ওয়ান স্যাম্পল টু দি আদার। তাহলে আমার যদি অ্যাবাউট 80 মিলি সেকেন্ড বা 60 থেকে 80 যদি বলো, বা 90 হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। এরকম যদি আমার কিউআরএস এর উইথ হয়, তাহলে সেখানে আমি 6 থেকে 8টা পিক পাওয়ার কথা। তাহলে পরপর 6টা বা 8টা পিক যদি পাই, তাহলে অবশ্যই এটা কিউআরএস। যদি না পাই, 1টা 2টা পাই, তাহলে অবশ্যই এটা কিউআরএস না, এটা নয়, তাহলে এটাকে বাদ দিতে হবে, না এটা কিউআরএস। ওই আগের মতোই আর কি। এই জন্য বলি সার্চ ব্যাক প্রসিডিউর। আবার আগের জায়গায় ফিরে যেয়ে সার্চ করে দেখতে চাই যে পরপর 6টা বা 8টা পিক আমার আছে কিনা, বা পিক মানে থ্রেশহোল্ড ক্রস করেছে কিনা, তাহলে ওরা অবশ্যই কিউআরএস এর অংশ। তারপরে কি হলো, এরপরে আমরা আবার সার্চ ব্যাক করি। ঠিক আছে, আমি কিউআরএস এর স্টার্ট পেয়ে গেলাম, এন্ড পেয়ে গেলাম। এখন তাহলে আমার পিকিউ সেগমেন্ট কোনটুকু, তাহলে পিছন দিকে যাব। ঠিক আছে, এখান থেকে আমরা ধরো যদি 80 মিলি সেকেন্ড 100 মিলি সেকেন্ড পিছন দিকে যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা প্রায় জিরোর কাছাকাছি হবে। আর এর থেকে যেখানে একটু বেশি হবে, ওইটি তাহলে আমার হয়ে গেল পি ওয়েভ। মনে রাখতে হবে এখানে কিন্তু কিউআরএস বের করার পরে আবার কিন্তু অরিজিনাল ইসিজি ওয়েবটা লাগবে। এখন আমি কিন্তু ইসিজি ওয়েব সেট করছি, ঠিক আছে, কিউআরএস ডিটেক্ট করলে শেষ হলো না। কিউআরএস ডিটেক্ট করার পরে এখন কিন্তু আমরা পুরো ইসিজি সিগন্যালকে সেট করছি। এখন আবার আমার পিছন দিকেও যেতে হবে, সামনের দিকেও যেতে হবে। পিছন দিকে আমরা যাবো যে কিউআরএস এর শুরু যেটা আমরা ক্যালকুলেট করতে পারলাম, ডিফাইন করতে পারলাম, অ্যালগরিদম ব্যবহার করে পেয়ে গেলাম। এর থেকে এখন আমরা পিছন দিকের পিছনের ডাটার দিকে যাব, এবং যারা এরকম 80 মিলি সেকেন্ড 90 মিলি সেকেন্ড পর্যন্ত জিরো ভ্যালুর কাছাকাছি থাকবে, সবগুলোকে আমরা ধরবো পিকিউ সেগমেন্ট। এরপরে সামান্য বেশি যদি আমরা ভ্যালু পাই, সেটা যদি 60 70 80 মিলি সেকেন্ড পর্যন্ত লম্বা হয়, তাহলে ওটা হলো পি ওয়েভ। কিন্তু ভ্যালু একটু বেশি পেলাম, 10 মিলি সেকেন্ড, এরপরে আর নাই, তাহলে বুঝতে হবে ওটা নয়েজ, ওটা পি ওয়েভ না। এইভাবে আমরা কিউআরএস সেট করার পরে পিকিউ সেগমেন্টও বের করতে পারি, পি ওয়েভও বের করতে পারি। একইভাবে কিউআরএস যখন আমরা লাস্ট পিকটা পেলাম, এরপরে আমার কি শুরু হয়ে গেল, এসটি সেগমেন্ট। ওখান থেকে আমরা এসটি সেগমেন্ট 100 থেকে 120 150 মিলি সেকেন্ড অনেক সময় হয়। তাহলে যদি আমরা দেখতে থাকি যে এই ভ্যালুগুলো একই আছে, চেঞ্জ হচ্ছে না তেমন, স্মল অলমোস্ট জিরো, তাহলে বুঝতে হবে এটা এসটি সেগমেন্টের অংশ। ওকে, তার মানে কিন্তু আবার এটা না যে আমি 300 মিলি সেকেন্ড পর্যন্ত এসটি সেগমেন্ট পেলাম, তাহলে বুঝতে হবে সামথিং হয় না। এখানে আমরা টি ওয়েভ মিস করে গেছি। আমরা আশা করি যে 120 থেকে 180 মিলি সেকেন্ডের মধ্যে হবে, এইটা থাকবে। এরপরে যদি আমরা একটা স্লাইটলি ডিফারেন্স ভ্যালু, হায়ার ভ্যালু পাই, হুইচ ইজ এ টি ওয়েভ, ওইটা মোটামুটি 100 মিলি সেকেন্ডের মতো হয়। এরপরে যদি আমরা না পাই, তাহলে বুঝতে হবে এরপরে নেক্সট সাইকেলে আমরা চলে যাচ্ছি। এইভাবে প্রথমে কিউআরএস ডিটেক্ট করা হয়, ডিটেক্ট করে সার্চ ব্যাক করে পিকিউ সেগমেন্ট, পি ওয়েভ, এসটি সেগমেন্ট, টি ওয়েভ। তাহলে আমার কমপ্লিট এবার বেরিয়ে গেল আমার ইসিজি সিগন্যালটা এক্সাক্ট কি অবস্থায় আছে। এই ডাটা থেকে পরবর্তীতে আমরা অন্যগুলো বের করি। এটা অবশ্য আমাদের সিলেবাসে বা এটার মধ্যে আমাদের নাই, অন্য জায়গায় আছে, যে আমরা কিভাবে বের করতে পারবো যে আমার হার্টের প্রবলেম আছে। যেমন পি ওয়েভ যদি মিসিং হয়, তাহলে বুঝতে হবে, খুব স্মল হয়, তাহলে বুঝতে হবে অ্যাট্রিয়াম ঠিক মতো কাজ করছে না, ওর যেভাবে কন্ট্রাক্ট করার কথা সেভাবে সে কন্ট্রাক্ট করতে পারছে না। যদি স্লোলি করে, তাহলে তার ডিউরেশন বেড়ে যাবে, উইথ কমে যাবে, তার মানে অ্যাট্রিয়ামের কিছু সমস্যা রয়ে গেছে। ঠিক আছে, তারপর পিকিউ সেগমেন্ট যে পরিমাণ ডিলে হওয়ার কথা, এটা এস এর নোডের এবি নোডের ডিলে টাইমের সাথে রিলেটেড। তাহলে এটা যদি অনেক বড় হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে ওখানে ডিলের যে মাসেল গুলো আছে ওখানে সমস্যা হয়ে গেছে, সেজন্য ডিলে বেড়ে গিয়েছে। আর যদি ডিলে খুব কমে যায়, লেন্থ যদি কমে আসে, তাহলে বুঝতে হবে যে ওইখানে ডিলে ফাংশন যেটা মাসেলের মধ্যে আছে, ওইটারও প্রবলেম হয়েছে, সে ঠিক মতো ডিলে করতে পারছে না। ঠিক মতো যদি ডিলে করতে না পারে, তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলারে ব্লাড ঠিক মতো যাচ্ছে না, মানে ভেন্ট্রিকুলার ব্লাড যাওয়ার আগেই ক্লোজ হয়ে যাচ্ছে।
একইভাবে কিউআরএস কমপ্লেক্স থেকে আমরা বুঝতে পারি, কিউআরএসটা হচ্ছে আগেই বলেছি যে ওইটা লেফট ভেন্ট্রিকুলের কন্ট্রাকশন বোঝায়, এটি হচ্ছে আসল সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। এখান থেকে ব্লাড তোমার আর্টারি দিয়ে সারা শরীরে পৌঁছে যায়। তাহলে এইখানেই অনেক কিছু বোঝা যায় যে অ্যামপ্লিটিউড যদি অনেক কম হয় তাহলে বুঝতে হবে যে লেফট ভেন্ট্রিকুল ঠিক মতো কাজ করতে পারছে না, আর কন্ট্রাকশন ফার্স্ট কুইক হওয়ার কথা, কুইক করতে পারছে না, তার মাসলের মধ্যে কিছু প্রবলেম আছে, এনাফ এনার্জি সে পাচ্ছে না, মানে ডিটেলস আর বলছি না, সেই কারণে সে যেরকম ফার্স্ট কন্ট্রাক্ট করার কথা করছে না। অনেক সময় এটা বায়োফিজিক হয়ে যায়, যে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ না নেগেটিভ পজিটিভ হয়, অথবা পজিটিভ নেগেটিভ হয়, তাহলে বুঝতে হবে যে ও ঠিক মতো সিনক্রোনাইজলি কন্ট্যাক্ট করতে পারছে না, হয়তো একটু করছে করে থেমে যাচ্ছে পরে আবার করছে। অল দিজ আর দি প্রবলেমস। ওকে, তারপর তার ভ্যালু যদি তোমার অনেক লম্বা করে উইথ আমরা 80 মিলি সেকেন্ড আশা করি, যদি অনেক বেশি হয়ে যায় 100-120 মিলি সেকেন্ড, তাহলে বুঝতে হবে তার কন্ট্রাকশনও স্লো হয়ে গেছে, প্রপারলি কন্ট্যাক্ট করতে পারছে না। এইভাবে অনেকগুলো ডিজিজ ধরা যায় আর কি। একইভাবে এসটি সেগমেন্ট নর্মালি হওয়ার কথা তোমার 0 ভ্যালুর কাছাকাছি, তা না যদি বেশি থাকে অথবা নেগেটিভ হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আমার ভেন্ট্রিকল ঠিক মতো কাজ করছে না। এখন তো আমার 0 আসার কথা ছিল, ক্লোজ টু 0, বেশি হয়ে আছে কেন, অথবা নেগেটিভ হয়ে গেছে কেন, মানে তাহলে বুঝতে হবে যে আমার এখানেও ভেন্ট্রিকল যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে কাজ করছে না। টিউএফটা হচ্ছে রিল্যাক্সেশন অফ দি ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল যখন আবার তোমার ব্লাড ফিল করতে থাকে তখন এই ওয়েভটা পাওয়া যায়। এটাও যদি খুব কম থাকে তাহলে বুঝতে হবে যে ফিলিং প্রসেসটা স্লো হয়ে গেছে, সেই জন্য তার রেসপন্স আমরা কম দেখতে পাচ্ছি। অথবা অনেক লম্বা যদি হয় তাহলেও বুঝতে হবে যে অনেকক্ষণ ধরে ফিল আপ হচ্ছে, এটাও ঠিক না। যদি খুব শর্ট হয়ে যায় তাহলে কুইকলি ফিল আপ হচ্ছে, তাহলেও বুঝতে হবে যে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার মধ্যে সিনক্রোনাইজেশনের প্রবলেম হয়েছে। সেই জন্য এটা যতটা অ্যাভারেজ ভ্যালু থাকার কথা ছিল তার থেকে অনেক কম বা অনেক বেশি। ওকে, তাহলে আমরা মোটামুটি ইভেন্ট ডিটেকশন, পিকিউআরএস, ইসিজি কি, ইসিজি থেকে কি করে অ্যালগরিদম ব্যবহার করে বের করা যায়, তারপরে আরেকটা আমরা হার্ট রেটও বের করতে পারছি, তোমাকে আমরা বলছি এটা প্রায় পরীক্ষায় ছোট্ট করে থাকে, এটা হলো আর আর ইন্টারভ্যাল। তাহলে দেখো প্রথম পেজে যদি আমরা যে চলে যাই পাওয়া যাবে, ইসিজি ওয়েবটা দেখো, ইসিজি ওয়েবটা দেখো, তাহলে সবচেয়ে হাই ভ্যালুটা কার, আর, তাই না? তাহলে পিক ভ্যালু যেটা সেটা রিপ্রেজেন্ট করছে আর, ঠিক আছে। তারপরে তুমি দেখো তো শুরু হয় কি একটা ওয়েব, পিকিউ সেগমেন্ট, কিউআরএস, তারপরে আবার এরপরে আবার একই জিনিস রিপিট করবে। তাহলে আমি কোন জায়গাটা ধরলে সহজ হবে, সবচেয়ে বেশি ভ্যালুটা আর, তাহলে ওটা ধরে আমরা হিসাব করবো। তাহলে এই আর থেকে নেক্সট আর, এই নেক্সট আর থেকে পরের আর, এই পরের আর থেকে পরের আর, তাহলে আমরা যেহেতু টাইম গুলো আমরা জানি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত, তাহলে আর টু আর ইন্টারভ্যাল আমরা ইজিলি বের করতে পারি যে এই এক পিক থেকে পরের পিক পর্যন্ত কতটা সময়, এটাই হলো আর টু আর ইন্টারভ্যাল বলে। বুঝতেই পারছো, এক পিক আর থেকে আরেক পিক হলো আর টু আর ইন্টারভ্যাল, ঠিক আছে। তাহলে আমরা এখন টাইম যদি গণনা করি, ধরো 60 সেকেন্ড, ওকে, আমাদের অ্যালং দি এক্স অ্যাক্সিস কি আছে, টাইম, এবং কতক্ষণ পরে পরে স্যাম্পল আছে সেটাও তো আমরা জানি, বিকজ আমরা স্যাম্পলিং করেছি 200 হার্টজ ফর এক্সাম্পল। তাহলে আমরা জানি যে একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পল কত মিলি সেকেন্ড দূরে দূরে আছে। তাহলে আমরা বের করে ফেলতে পারবো যে একটা পিক থেকে আরেকটা পিকের ডিস্টেন্সটা কত মিলি সেকেন্ড। ওকে, তাহলে এইভাবে আমরা 60 সেকেন্ডে বা 1 মিনিটে কতটা পিক আছে সেটাই তো আমার তাহলে হার্টবিট। ওকে, তাহলে আমরা এরকম এভরি সেকেন্ডে, সরি এভরি মিনিটে একটা করে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা হার্টবিটটা বের করতে পারি। তাহলে তার আগে আমাকে বের করতে হবে আর টু আর ইন্টারভ্যাল, আর টু আর ইন্টারভ্যালের ইনভার্সটাই হয়ে গেল আসলে হার্টের ফ্রিকোয়েন্সি বা হার্টবিট রেট, ঠিক আছে। অনেক সময় পরীক্ষা এটা থাকে, আমরা অনেক সময় বলি না ভুলে, যে পিক ভ্যালুটা যদি বের করি ওই যে কিউআরএস থেকে, তাহলে পরের পিকটাই হলো আর টু আর ইন্টারভ্যাল। এভাবে আমরা আর টু আর ইন্টারভ্যালের ইনভার্সটা যদি নেই তাহলে সেটা হার্টবিট। অনেক সময় এটাও না করে আমরা অ্যাভারেজ নিই,
অর্থাৎ আমরা 1 মিনিট ধরে এই R2R দেখি যে কয়টা R2R আসছে। দ্যাট উইল গিভ এ বেটার ইন্ডিকেশন অ্যাভারেজ ভ্যালু অফ দ্য হার্টবিট রেট। তাহলে আমরা কিউআরএস কমপ্লেক্স পেলেই কিন্তু সবই পেয়ে গেলাম। কিউআরএস কমপ্লেক্স পেলে বাকি পি, কিউ, কিউ ওয়েভ, সেগমেন্ট, এস সেগমেন্ট, টি ওয়েভ, এমনকি R2R ইন্টারভ্যাল এবং ফাইনালি হার্টবিট রেট সবই আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, তাহলে আমরা সবই শিখে গেলাম মোটামুটি আর কি। প্রশ্ন থাকলে একটু জিজ্ঞেস করতে পারো। আর শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, আমাদের ক্লাস শেষ। প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। আমরা হয়তো নেক্সট ক্লাসে আরেকটা সাইডে চলে যাব, হয়তো ক্লাসিফিকেশনে চলে যাব, মানে যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, বাস্তবে কাজে লাগে, পরীক্ষা থাকার সম্ভাবনা বেশি, সেগুলোর দিকে হয়তো আমরা যাব। যেগুলোর খুব একটা মানে কি আসলে তেমন কোনো ইম্পর্টেন্স নাই, সেগুলো হয়তো আমরা একটু মিস করবো, কারণ আমরা তো আহ, সব মানে বর্তমান অবস্থায় সব পড়ানোর দরকার নাই। যেগুলো রিয়েল লাইফে আমাদের কাজে লাগবে, যেগুলো সবসময় ব্যবহার হচ্ছে, যেগুলো জানলে আমরা আধুনিক যুগের সাথে মিলিয়ে চলতে পারবো, সেগুলো হয়তো আমরা স্টাডি করবো একটু ডেপথে। হয়তো এই জন্য আমরা নেক্সট ইয়েতে আমরা ক্লাসিফিকেশনে চলে যাব, প্যাটার্ন প্যাটার্ন ক্লাসিফিকেশন, যেটা ব্যবহার হয় আজকাল অনেক বেশি। হয়তো সিস্টেম মডেলিং একটা আছে, ভাবছিলাম ওটা পড়াবো, পরে ভাবলাম যে না, সিস্টেম মডেলিং এর থেকে ওটা ইম্পর্টেন্ট, ওটা আগে শেষ করে নেই, তারপরে ইমেজিং শেষ করে নেই, এরপরে যদি আমরা মনে করি সময় পেয়ে যাই, তাহলে হয়তো যেগুলো লেস ইম্পর্টেন্ট ওগুলো আমরা স্টাডি করবো, ঠিক আছে না? যেগুলো মোর ইম্পর্টেন্ট এগুলো আগে শেষ করে নিই, শেষ করার পরে যদি আমরা টাইম পাই তাহলে লেস ইম্পর্টেন্ট দিব, রাদার দেন একবারে সিরিয়াল ধরে যাচ্ছি। সেটা অনেক সময় সিরিয়াল ধরে দেখা গেল বেশি ইম্পর্টেন্ট আমার শেষে বাদ রয়ে গেল, যেটা তেমন কোনো ইম্পর্টেন্ট বাস্তব জীবনে তেমন কাজ নাই, সেগুলো আমরা পড়ে ফেলছি বেশি। বলো, তোমাদের প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো, বা তোমাদের মন্তব্য বলতে পারো। স্যার মনে হয় কারো কোনো মন্তব্য নেই স্যার, আমরা শেষ করতে পারছি। হ্যাঁ, ওকে, মন্তব্য না থাকলে ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে ওইভাবেই যাবো। হ্যাঁ, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট, জি যেগুলো স্যার। আমাদের পরীক্ষা এবং বাস্তব জীবনে ব্যবহৃত হয়, সেই জিনিসগুলো আমরা ডেপতে যাবো, বা সেগুলো আগে পড়ে শেষ করে ফেলবো। এরপরে যদি আমাদের হাতে আরো সময় থাকে, তখন লেস ইম্পর্টেন্ট গুলো আমরা হয়তো স্টাডি করবো। সেজন্য আমরা নেক্সট ক্লাসে সরাসরি হয়তো আমরা প্যাটার্ন ক্লাসিফিকেশনে চলে যাবো। এটার অনেক বেশি ইউজ আজকাল, জানো যারা পড়াশোনা করে, ওটা আমরা করবো। এরপরে আমরা ইমেজিং সিস্টেমের মধ্যে চলে যাবো, আল্ট্রাসাউন্ড, এক্সট্রিসিটি, এমআরআই, হ্যাঁ, এগুলো বাস্তব জীবনে ব্যবহার হয়, এগুলোর দিকে আমরা চলে যাবো। ইম্পিডেন্স টোমোগ্রাফি, এগুলোতে চলে যাবো। এগুলো শেষ করে তারপর আমরা দেখবো যে সময় যদি থাকে, টেলিমেডিসিন আমরা একটু পড়বো। তারপর আমরা ছোটখাটো অন্য যেগুলো আছে, যেগুলো লেস ইউজফুল, সেগুলো হয়তো আমরা পড়বো যদি সময় আমরা পেয়ে যাই। ওকে, তাহলে আমরা শেষ করে দিই নাকি? জি স্যার, শেষ করি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। প্রশ্ন নাই কোনো? তোমার নিজেরও প্রশ্ন নাই এমন? এনি কোশ্চেন? না স্যার, নেই স্যার। আবার একটু দেখতে হবে, এটা এটা একটু জটিল না, একটু অত সোজা জি না, স্যার। একটু জটিলতা তো আছেই। তুমি এখন এটা যদি পেজ গুলো আবার একটু পড়ো, তাহলে দেখবা যে মোটামুটি বুঝতে পারবা, কিছু বাকি থাকবে তখন তোমরা পরে আরেকবার ডিসকাশন করতেই পারবো যে কোনো সময়। জি স্যার। এটা একটা ইম্পর্টেন্ট, কিন্তু সাধারণত পরীক্ষা এটা থাকেই, কারণ বুঝতেই পারছো যে এটা বায়োমেডিক্যাল ইমেজ অ্যানালিসিস সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, হার্টের ডিজিজ বের করা। তার প্রথম এক কাজ হলো ইসিজি। তাহলে ইসিজি অটোমেটিক্যালি কিভাবে কম্পিউট করে সেখান থেকে হার্ট প্রবলেম বের করা যায়, এটা এখন সারা পৃথিবীতে এআই দিয়ে ইউজ করছে, এই টেকনিক ব্যবহার করছে। ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা আমাদের জানতেই হবে বায়োমেডিক্যাল সিগন্যাল, সেটা কি যেন পরীক্ষা সাধারণত থাকে ইসিজি থেকে একটা। ওকে, তাহলে শেষ করে দিতে পারো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যালো।
খালা তো নাই বাইরে গেছে কেন?